ক্লাস 11 তোমাদের থিওরি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা বেশ কিছু স্কুলে হয়ে গেছে, হচ্ছে। আমার স্কুলে এখনও বাকি আছে। আমি একটা সেট তোমাদের কাছে রাখছি বর্তমানের যে সিলেবাস সেই হিসাবে, যেরকমভাবে যা সিলেবাসের উপর যেরকম যা মার্কস ডিস্ট্রিবিউশন সেভাবেই নাম্বার ভাগ করে দিয়ে আমি তোমাদের কাছে একটা কোশ্চেনের সেট রাখছি। প্রথম প্রশ্ন, বৃহৎ স্কেল ও ক্ষুদ্র স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। আমি পরের ভিডিওতে এই যে কোশ্চেনটা এর সলভ সহ পুরোটাই করে দেবো। আমি যেহেতু পরপর তোমাদের চ্যাপ্টারগুলোতে আছি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বৃহৎ স্কেল ও ক্ষুদ্র স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। আমরা বৃহৎ স্কেল কাকে বলে জানি। বৃহৎ স্কেল কোনটা? আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ করেছি, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা একটা বৃহৎ স্কেলের মানচিত্র। মানে একটা কম বা স্বল্প পরিসর অঞ্চলকে বিশদ আকারে দেখানো হয়। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কোনগুলো? গ্লোব বা পুরো পৃথিবীর মানচিত্র যখন একটা পাতার মধ্যে তুলে ধরা হয়, সেইগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এই দুটোর পার্থক্য লিখতে হবে। পরে এটাও আমরা করেছি যে রৈখিক স্কেল, তার আরএফ দেওয়া আছে, আরএফ 1:, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,50,000। এই অনুযায়ী 25 কিলোমিটার দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো, যার মুখ্য ভাগ 5 কিলোমিটার এবং গৌণ ভাগ 2.5 কিলোমিটার নির্দেশ করে। অর্থাৎ আমরা এই আরএফ ধরে 1 সেমিতে কত কিলোমিটার হচ্ছে সেটা আমরা দেখব। দেখে 25 কিলোমিটার 1 সেমিতে আমরা এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, অযুত, লক্ষ, 2.5। 1 সেমিতে 2.5 কিমি হবে, তাহলে 25 কিমির জন্য কত দৈর্ঘ্যে সেন্টিমিটারের স্কেলে ভাগ করতে হবে সেটা আমরা 5 ভাগে করব। কেননা 25 কিলোমিটার মোট দৈর্ঘ্য, সেখানে মুখ্য বিভাগ 5 কিলোমিটার, তাহলে 5 ভাগ করলেই 5, 5, 5, 5 করে 5, 5 25 হয়। কিন্তু গৌণ বিভাগ হবে 2টো, কারণ 2.5 কিলোমিটার গৌণ ভাগ দেখাতে বলা হয়েছে। সেখানে এক একটা গৌণ ভাগ 5 কিলোমিটার আছে, তাহলে 2 ভাগ করলেই 2.5, 2.5, 5 হয়ে গেল। আমি এটাও অঙ্ক করে দেখাবো। স্কেলের সূত্রটি লেখো। অর্থাৎ স্কেল কাকে বলে সেটা যে সূত্রের সাহায্যে দেখানো হয়। স্কেল কাকে বলে না, মানচিত্রে 2টি স্থানের দূরত্ব এবং ভূমিভাগের 2 স্থানের দূরত্বের, মানে ওই 2 স্থানের দূরত্বের অনুপাতকে স্কেল বলে। তাই স্কেল হচ্ছে উপরে লবে থাকবে মানচিত্রের দূরত্ব, হরের মধ্যে থাকবে ভূমিভাগের দূরত্ব। এই সূত্রটি লিখতে হবে। এরপরে আমরা পরের কোশ্চেনে আসি। 25 ডিগ্রি দক্ষিণ থেকে 65 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং 25 ডিগ্রি পশ্চিম থেকে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বিস্তৃত 10 ডিগ্রি ব্যবধানে 1:55 গায়ে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 55 লক্ষ। 1:55 লক্ষ এই স্কেলে আমরা সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করে দেখাবো। সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ 1 প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। এখানে আমরা দক্ষিণটাকে ফোকাস করব। আমরা যে ক্ষুদ্র পৃথিবীর ব্যাসার্ধ, সেখান থেকে এখানে যে আর বেরোবে সেই আর অনুযায়ী, রেডিয়াস অনুযায়ী আমরা মধ্য অক্ষরেখা আঁকবো। মধ্য অক্ষরেখা থেকে বাকি অক্ষরেখাগুলো আঁকা হবে। মাঝখানে মধ্য দ্রাঘিমা রেখা, সেখান থেকে আমাদেরকে পূর্বে দেখাতে হবে। ডান দিকে দেখাবে 45 ডিগ্রি আর বাম দিকে হচ্ছে 25 ডিগ্রি পশ্চিম। এর জন্য মাঝের কোণটা পড়বে। আবার 25 ডিগ্রি দক্ষিণ থেকে 65 ডিগ্রি দক্ষিণ, তার মাঝে কোণটা পড়বে। আগে মধ্য অক্ষরেখা, মধ্য দ্রাঘিমা রেখা, এগুলো বের করতে হবে। আমি অবশ্যই এটাও এঁকে দেখিয়ে দেবো। টোপোগ্রাফিক্যাল ম্যাপ আঁকার জন্য কোন অভিক্ষেপ ব্যবহার করা হয়? টোপোগ্রাফিক্যাল ম্যাপ আঁকার জন্য কোন অভিক্ষেপ ব্যবহার করা হয় এটা তোমাদেরকে আমি কমেন্টে জানাতে বললাম। যে আমরা তো অভিক্ষেপে দেখেছি যেটা আমরা মানে নিরক্ষীয় অঞ্চলটাকে যেটাতে আমরা দেখাই, কোনো একটা কি বলবো বিস্তৃত অঞ্চলকে দেখানোর জন্য। তো
সহজ সাংখ্য বা অভিক্ষেপ হচ্ছে দুই মেরু অঞ্চলের দিকে, মানে যেহেতু কোন অঞ্চলটাকে দেখানো হয়, তো এখানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আঁকার জন্য কোন অভিক্ষেপ ব্যবহার করা হয়, এর উত্তরটা তোমরা দেবে। প্রদত্ত মালভূমি অঞ্চলের টোপোশিট A45B13 থেকে, আমার স্কুলে এই ম্যাপটা আছে ওই জন্য এটা আমি দিয়েছি, এখান থেকে ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করতে হবে। সেখানে কোন কোন ভূমিরূপ দেখা গেছে, মালভূমি, কোনো টিলা আছে কিনা, নদী খাত আছে কিনা, নদী উপত্যকা আছে কিনা, এমনি পাহাড় নিচু অংশ মানে উপত্যকা আছে কিনা, শঙ্কু আকৃতির পাহাড় আছে কিনা, প্রধান প্রধান ভূমিরূপগুলো চিহ্নিত করতে হবে। তো এই ভূমিরূপগুলো চিহ্নিত করার জন্য আমরা 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লাইন নেব, সেটা এমন জায়গা থেকে নেব যাতে ম্যাক্সিমাম ভূমিরূপগুলো কাভার করে যায়। এটা নিজেদের পছন্দ করে নিতে হবে কোন জায়গাটা থেকে নেব। আমি এটাও তোমাদেরকে আমার এই যে ম্যাপ A45B, এটা যে কোনো স্কুলে যে কোনো নাম্বার থেকেই যারা কোশ্চেন করবেন তাদের নিজেদের যে স্কুলে টোপোশিট ম্যাপ আছে সেখান থেকে এই নাম্বারটা দিতে পারেন। সেখান থেকে মোটামুটি পরীক্ষায় যেটা আছে 15 সেমি দৈর্ঘ্যের একটা লাইন টেনে সেখান থেকে প্রস্থচ্ছেদ, মূলত আমরা পাহাড় এবং উপত্যকা দেখালেই হবে, মানে পাহাড় বা পাহাড়ের ঢালু অংশ যেটা ভৃগু, উপত্যকা মানে নিচু অংশ, আবার গিয়ে কোথাও শঙ্কু আকৃতির পাহাড়, টিলা ইত্যাদি তৈরি করেছে কিনা সেই ভূমিরূপগুলো দেখাবো। প্রদত্ত মানচিত্রে ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক, আমরা জানি ভূপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের নিবিড় সম্পর্ক রয়েছে। সমভূমি অঞ্চলে যে রকমের স্বাভাবিক উদ্ভিদ হয় পার্বত্য অঞ্চলে সেরকম হয় না। তাই এই যে টোপোশিট সেখানের ভূপ্রকৃতি, অর্থাৎ যেখানে আমরা একটু দেখব যে সমোন্নতি রেখাগুলো কাছাকাছি আছে এবং সমোন্নতির মান একটু বেশি, তার মানে সেখানগুলো উচ্চভূমি, সেখানে কোনো অরণ্য রয়েছে কি না, বা বিক্ষিপ্তভাবে সমভূমি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বাঁশ, আম, তেঁতুল, জাম, আমরা জানি যে প্রত্যেক রকমের গাছের একটা আলাদা করে সিম্বল আছে। তো সেখানে স্বাভাবিক উদ্ভিদ সমভূমি অঞ্চলে, মানে বলতে চাইছি যেটা একদম দুই নদীর উপকূলবর্তী অঞ্চল হতে পারে, মানে এটা যেহেতু মালভূমি অঞ্চলের ম্যাপ, মালভূমি অঞ্চলের চাইতে সমভূমি অঞ্চলে ভূপ্রকৃতিটা একটু যে অন্যরকম হবে সেটা আমরা সমোন্নতির রেখা দেখলেই বুঝতে পারবো। তো বেশিরভাগ ক্ষেত্রে উচ্চভূমিগুলো, মানে মালভূমি অঞ্চলের যে উঁচু অংশগুলো, আমরা মূলত ছোটনাগপুর মালভূমির অংশগুলোই পাচ্ছি, তো সেখানে অরণ্য ঘেরা থাকে। বাকি নিচু অংশগুলো সমভূমি অঞ্চলে কীরকম গাছ আছে তার একটু বিবরণ দিতে হবে। সেই বিবরণে থাকবে 3 নাম্বার। প্রথমে যে টোপোশিট থেকে প্রস্থচ্ছেদ অঙ্কন সেটাই থাকবে 2 নাম্বার। প্রচলিত প্রতীক চিহ্ন অনুযায়ী পায়ে চলা পথ, আমরা ন্যাশনাল হাইওয়ে চিহ্ন জানি, পাকা রাস্তার চিহ্ন জানি, কাঁচা রাস্তার চিহ্ন জানি, সেই রকমভাবে পায়ে চলা পথ কোন প্রতীক চিহ্নের দ্বারা দেখানো হয় সেটা দেখাবে 1 নাম্বার পাবে। এরপরে আমাদের নতুন সিলেবাসে আছে আবহাওয়া মানচিত্র। সেখানে রবিবার 5 জানুয়ারি 2011, এটা যে কোনো বারের যে কোনো সালের হতে পারে, তোমাদেরকে একটা ম্যাপ দেওয়া হলো, সেখান থেকে বায়ুচাপের অবস্থা চিত্রসহ আলোচনা করো। সেখানে বায়ুচাপের যে কী অবস্থা, অর্থাৎ সমচাপ রেখাগুলো কোথায় আছে, তাতে চাপ ঢাল কীরকম তৈরি হয়েছে, সমচাপ রেখা অর্থাৎ সমান বায়ুচাপ বিশিষ্ট অঞ্চলগুলো দিয়েই তো সমচাপ রেখা হয়, সেগুলো কাছাকাছি অবস্থান করছে না দূরে দূরে অবস্থান করছে, সেই অনুযায়ী সেখানে নিম্নচাপ না উচ্চচাপ বিরাজ করছে, নিম্নচাপ হলে সেখানে ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা আছে কি না, এইগুলো পুরো বিবরণটা দিতে হবে। তাতে থাকবে 3 নাম্বার, বায়ুর গতিবেগ পরিমাপের একক কি, বায়ুর গতিবেগ পরিমাপের একক, এটাও আমি তোমাদেরকে বললাম না, শর্ট কোশ্চেনগুলো বলছি না, এগুলো তোমরা অবশ্যই পারবে এবং লিখে নেবে। পোস্টার প্রস্তুতি ও উপস্থাপন, যেটা এখন নতুন সিলেবাসে প্রজেক্টের বদলে ঢুকেছে, সেটা হচ্ছে পোস্টার প্রস্তুত করতে হবে এবং সেটা ব্যাখ্যা বা উপস্থাপনা করতে হবে। তো পোস্টার প্রস্তুত করতে গিয়ে তোমরা সুন্দরবন অঞ্চলে পোস্টার করতে পারো, ঘাটালের বন্যা দুর্গত এলাকার পোস্টার প্রস্তুত করতে পারো। আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি পোস্টার কী, পোস্টারের উদ্দেশ্য কী, পোস্টারের সুবিধা কী, পোস্টার তৈরি করতে কী কী উপাদান লাগে, কিভাবে পোস্টার তৈরি করবে, এই পোস্টারের সুবিধাগুলো কি আর একটু বলে নিই। যে এটা হচ্ছে সহজেই, পোস্টার একটা কোথাও টাঙানো থাকলে সহজেই চোখে পড়ে। আমাদের ভৌগোলিক বা শিক্ষামূলক নানান রকমের পোস্টার আছে, রাজনৈতিক পোস্টার আছে, সামাজিক সচেতনতামূলক পোস্টার আছে। তার মধ্যে আমরা এখানে সুন্দরবন অঞ্চলে বন্যা দুর্গত এলাকা বা সুন্দরবন অঞ্চল নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারি, ঘাটালের বন্যা দুর্গত এলাকা নিয়ে পোস্টার তৈরি করতে পারি, আর সেটার উপস্থাপনা এটা 2 থাকবে।
ব্যবহারিক ভূগোল খাতা আর মৌখিক প্রশ্ন। ব্যবহারিক ভূগোল খাতার জন্য থাকবে 3 নাম্বার এবং সে খাতার উপর তোমরা যে কাজ করেছো এবং পুরো সিলেবাসের উপর আমি যে প্রশ্ন ধরবো তাতে থাকবে 2 নাম্বার। এই গেল সম্পূর্ণ কোশ্চেন। ঠিক আছে, পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।